দর্শক, আমি আজকে এসেছি খুলনার একটি অন্যতম সাংস্কৃতিক সংগঠন কণ্ঠকুঞ্জে। কণ্ঠকুঞ্জে আজকে তারা আয়োজকরা ফল উৎসবের আয়োজন করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে তারা ফল খাওয়াবে, ফলের সাথে পরিচিত করাবে, অবশ্যই মৌসুমী ফল, এবং সেই ফলের ছবি আঁকানো শেখাবে। এখানে ছবি আঁকা শেখানো হয়, গান শেখানো হয়, যত রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে সেগুলো এখানে পরিচালিত হয়। এবং খুলনার একটি অন্যতম পরিশীলিত এবং আমি বলবো যে স্বনামধন্য একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান কণ্ঠকুঞ্জ। তো আজকে আমি এখানে অতিথি হয়ে এসেছি। চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই যে আজকের কি কি আয়োজন এখানে হচ্ছে, এবং এই সংগঠনের যিনি সংগঠক তার সাথে আমরা কথা বলবো, বাচ্চাদের আবৃত্তি শুনবো, গান শুনবো এবং ফল খাবো। চলুন। কণ্ঠকুঞ্জ খুলনার একটি প্রখ্যাত আবৃত্তি একাডেমি। তবে এখানে শুধু আবৃত্তি নয়, শিশুদের গান, উপস্থাপনা, হাতে খড়ি, বক্তৃতা, স্পোকেন ইংলিশ, শিশুদের IELTS, ছবি আঁকা, গিটার, তবলা, বাঁশি সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয় শেখানো হয়। গত 7 জুন কণ্ঠকুঞ্জ আয়োজন করে এক ব্যতিক্রমী অনুষ্ঠান মৌসুমী ফল মেলা। একাডেমির পরিচালক সৌম্য দে জানান, শিশুদের বিভিন্ন মৌসুমী ফলের সাথে পরিচয় করানো, এর পুষ্টিগুণ জানানো এবং ফলের ছবি আঁকা শেখানো ছিল এই আয়োজনের উদ্দেশ্য। অনুষ্ঠানে একক আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী সৌম্য দে, গান পরিবেশন করেন একাডেমির জনৈক সদস্য। ইতিহাসের সোনার পাতায় ওরাই আগের ধন্য, ওরাই ধন্য। রবীন্দ্রনাথ এবং মৃণালিনী দেবী তাদের সম্পর্কে আপনারা সবাই জানেন, কিন্তু আজকে আমি বলতে এসেছি আরেকটা গল্প। কাদম্বরীকে আপনারা সবাই একটু অন্যভাবে জানেন। রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদস্পন্দন ছিল কাদম্বরী দেবী। তো কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমার একটা ছোট্ট স্ক্রিপ্ট আছে, সেটার একটু করে আমি দিতে চাই। তো কাদম্বরী দেবী ঠিক ছাদের উপরে কাপড় নাড়ছেন, জিনিসটা কিন্তু আমার ব্যক্তিগত স্ক্রিপ্ট, কেউ অন্যভাবে নেবেন না। কাপড় নাড়ছেন, এরকম সময় রবীন্দ্রনাথ ঠাকুর দিঘির পাড়ে বসে আছেন। কাদম্বরী দেবীর চোখের পরে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখ পড়ে যায়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীকে বলছেন, ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণা হাওয়া, প্রিয়ার সাথে নিমিশে হবে চারি চোখতে চাওয়া। তখন কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে দেখছেন এবং রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে নেমে এসেছেন। নেমে এসে ঠিক দিঘিটার অন্য প্রান্ত থেকে কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে বলছেন, সকাল নয় তবু আমার প্রথম দেখার ছটফটানি, দুপুর নয় তবু আমার দুপুর বেলার প্রিয় তামাশা, ছিল না নদী তবু নদী পেরিয়ে আসি তোমার কাছে, তুমি ছিলে না তবু তোমার কাছেই বেড়াতে আসা, ভালোবাসা ভালোবাসা। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর তার কি উত্তর দেবেন, কারণ তাদের মধ্যে তো একটা অন্তর্নিহিত একটা সম্পর্ক চলছে। রবীন্দ্রনাথ ঠাকুর তখন কাদম্বরী দেবীকে বলছেন, তুমি নত হলে পৃথিবী কত সুন্দর হয়, রূপালী জ্যোৎস্না যেন খেলা করে আমার সারাটা অস্তিত্বে, তোমার সুতনু শরীর থেকে বিকেলের স্বচ্ছতা ঝরে পড়ে, ক্লান্তিহীন বিশ্রামের প্রগাঢ় আশ্রয়, কি মোহন জীবন যাপন, এত অনাবিল সুখ, এত তীব্র ভালোবাসার উৎস একমাত্র তুমি, তোমার মুখ বিষাদে মলিন হলে আমার পৃথিবীর ধুলোয় ঢাকা পড়ে, অনিয়ম এসে গ্রাস করে আমার সকল সম্ভাবনা, তোমার যাত্রা পথে আমি পাই ঘিয়ের ঘ্রাণ, আশ্বিনের ক্ষেত ভরা ফসলের সাবলের সচ্ছলতা, তুমি নত হলে তোমার ছোঁয়া পেলে আমার কষ্টগুলো রবীন্দ্রনাথ আর জীবনানন্দের কবিতা হয়ে যায়। এরকম একটা কিছু বলার পরে রবীন্দ্রনাথ এবার কি বলবেন, রবীন্দ্রনাথ যখন বলেছেন তখন কাদম্বরী দেবী সেটাকে আরো নিগূঢ় করে ভাবলেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে কাদম্বরী দেবী বলছেন, দুপুর রোদে চৈতি হওয়ার বাতাস, তোমার জন্য এলো চুলের গান, পৃথিবীতে থমকে যাবে জানি, আমি তুমি তবু অম্লান। রবীন্দ্রনাথ ঠাকুর আরো চিন্তায় পড়ে গেলেন, এই কাদম্বরীকে আমি কোথায় রাখি এবং কোন পর্যন্ত এই কাদম্বরীকে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা জানি যে জীবন একটা সময় শেষ হয়। রবীন্দ্রনাথের সাথে কাদম্বরী দেবীর একটা দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বের অবসাদে কাদম্বরী দেবী আফিম খেয়ে আপনারা জানেন যে তার জীবন নাশ করেন। তো রবীন্দ্রনাথ সেটা সহ্য করতে পারেননি। রবীন্দ্রনাথ তখন কাদম্বরী দেবীর উদ্দেশ্যে লিখেছিলেন, সুমনা সতী সাবিত্রী, মহাকালের কোন এক সময় তোমার চিঠি পেয়েছি, যখন আমার বাগানে ফাগুন ছিল না, হৃদয়ের লনে
পয়েন্টেসিয়া, ক্রিসেন্থিমাম, ডালিয়া বা কসমস কোনো ফুলেরই কোনো সুগন্ধ বা সমারোহ ছিল না। তখন বসন্তও নয়, তাই কোকিলের আনাগোনাও ছিল না। ঠিক এমনি এক সময় তোমার চিঠি পাওয়া মাত্র আমার ভালোবাসার বাগান থেকে সবচেয়ে প্রিয় পাখিটির শিকল কেটেছে। যাক, দুঃখ নেই, যদিও বা চোখের জলের পাওনা বেড়েছে অনেক। এখন আমার পৃথিবীটা প্রোপেলারের মতো সবচেয়ে দ্রুত গতিতে ঘুরছে। ইচ্ছে ছিল একটি পাখি একদিন সহসা গেয়ে উঠবে, বউ কথা কও, বউ কথা কও। আমার দুঃখ, আমার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। এখন আমার পূজনীয়া হয়ে গেছো তুমি, এখন আমার ভালোবাসার বেদিতে তুমি ফুলাঞ্জলি, এখন তুমি আমার পূজনীয়া, এখন তুমি আমার ধরাছোঁয়ার অনেক বাইরে। আমাদের জীবনের ঘটে যাওয়া দিনগুলোকে দৈবাৎ কোনো ঘটনা ভেবে নিও সবার অলোকে আকাশ থেকে ঝরে যাওয়া আমি একটি তারা। পুজো শেষে প্রতিমা যেমন স্বনিয়মেই বিসর্জিত হয়ে যায়, এখন তুমি তাই, যদি পারো এসো, তোমার জন্য হৃদয় দুয়ার উন্মুক্ত রইল। হচ্ছে কণ্ঠকুঞ্জ শুরু হয় হচ্ছে 2010 সালে। তো তারপরে আমাদের বিভিন্ন কাজ, আমার ব্যক্তিগত কাজ, এই কাজগুলোর জন্য আমরা একাডেমিক্যালি শুরু করতে পারিনি। তো একাডেমিক্যালি শুরু করেছি আজকে 5 বছর হলো। আমরা প্রথমে শুরু করি হচ্ছে খালিশপুর থেকে কিছুদিন আমরা সিমেট্রি রোডে ওখানে শুরু করি, ওখানে ছিলাম। তারপরে আমরা সোনাডাঙ্গাতে লঞ্চ করি। তো সোনাডাঙ্গাতে লঞ্চ করার পেছনে একটা কারণ ছিল যে সব জায়গা থেকেই তো আসলে কালচারের কিছু শুভানুধ্যায়ী থাকেন। তো এইখানের মানুষজন একটু হয় কি, প্যারেন্টস উভয়ই কাজ করেন, উভয়ই হয়তো বা কেউ জব করেন, হাউসওয়াইফ, অনেকে বাইরে যেতে পারেন না। দূরে যেতে গেলে তাদের একটা সময়ের ব্যয় হয়, তারপরে সেখানে গিয়ে একটা টাইম কিল করা। তো এই এরিয়ার মধ্যে যারা আছেন সেই মানুষগুলো অনেক সময় বাইরে গিয়ে সময় পান না, বাচ্চাদেরকে পাঠাতে পারেন না। তো এই বাচ্চাদেরকে কালচারালি একটু ডেভেলপ করা, কারণ এরা সবাই ম্যাক্সিমামই এডুকেটেড মানুষ। তো সেই জায়গা থেকে চেষ্টা করেছি যে ঘরের মানুষ ঘরে থেকে কিভাবে কালচারালি কাজগুলো শুরু করা যায়। আর কালচার তো আসলে এটা বাঙালির রক্তে এবং রঞ্জে। তো বাঙালি হিসাবে আমি চেষ্টা করেছি, আমি আমার গুরুদের কাছ থেকে যে শিক্ষাগুলো নিয়েছি, সৎভাবে বেঁচে থাকার জন্য এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে কাজগুলো আমাদের করা দরকার, সেটাতে শুধুমাত্র বেসিক এডুকেশন থাকলেই হয় না, এর পাশাপাশি যে সহযোগী শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো আমরা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে আমরা 5টা ডিপার্টমেন্ট নিয়ে এখন কাজ করছি। সেটার মধ্যে রিসাইটেশন, অ্যানাউন্সমেন্ট, নিউজ রাইট, আর পাশাপাশি চিত্রাঙ্কন, গান, গিটার এবং স্পোকেন ইংলিশ, যেটা এখন খুব জরুরি দরকার। তো আমরা এই কাজগুলো করছি ম্যাক্সিমাম খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা মেধাবী স্টুডেন্ট, তাদের দ্বারা, এবং খুলনা ইউনিভার্সিটির বেশ কিছু স্যার আমাদের সাথে ইনভলভ আছেন। আর আমি ব্যক্তিগতভাবে 18 বছর যাবৎ, প্রায় 20 বছর 21 বছর হয়ে গেল আমি এইটার সাথে সম্পৃক্ত। মানে এইটা আমার প্রাণ বা জীবন, কিন্তু এইটা আমার জীবিকা নয়, এটা আমার একটা ভালোবাসার জায়গা, একটা শ্রদ্ধার জায়গা। আর আজকের ফল উৎসবটার কারণ হচ্ছে যে বাচ্চারা তো শুধুমাত্র শেখার জন্য প্রস্তুত থাকে না, ওদের যেটা দরকার সেটা হচ্ছে প্রপার একটা গাইডলাইন দেওয়া এবং প্রপার একটা রেক্রিয়েশন। তো বিনোদনের জায়গাটা দিতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে, বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করে। তো অ্যাটেন্ড করে ওরা ওই রিসাইটেশন বলেন, গান বলেন, বিভিন্ন উপস্থাপনা বলেন, এই কাজগুলো ওরা করতে চায়। তো সেই কাজগুলো আমরা বছরে একবার ঘরোয়াভাবে করি এবং ওদের যে ফল, বিভিন্ন ধরনের, আমাদের জ্যৈষ্ঠ মাস মধু মাস বলি, এই মধু মাসের যে ফলগুলো আছে সেই ফলগুলোকে ওদের সাথে পরিচিত করিয়ে দেই এবং সেই ফলগুলো ওদের আমরা খাইয়ে ওদেরকে একটা মানে পারিবারিক পরিবেশগতভাবে একটা সাপোর্ট দিয়ে আমরা চেষ্টা করি যে একদম নিজের পারিবারিক, নিজেদের সন্তান সমভাবে যত্ন, আদর, স্নেহ এবং শিক্ষা এগুলো দিয়ে ওদেরকে একটা আনুষ্ঠানিক একটা আনন্দ দেবার জন্য। ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মনার নেই দুজনার। ফুল বলে রঙে আনেছেও না, পাখি বলে আর গান গেও না। ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না। আমাদের মিতালি
প্রাণে কত কথা কব যে, দুটি মনার নেই দুজনার। সুখ তারা বলে আমি আছি তো, দিশাহারা হতে আর ভয় কি। সুখ তারা বলে আমি আছি তো, দিশাহারা হতে আর ভয় কি। পাছে ঘুম ঝরে পড়ে দু চোখে, হাসি মুখে তাই জেগে রব যে, দুটি মনার নেই দুজনার। রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মনার নেই দুজনার। দুটি মনার নেই দুজনার।